দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শকদের ছিলেন সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, সব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টিও ভুল। বুধবার সচিবালয়ে তিনি আরও বলেছেন, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের ছাড়া মুজিবনগর সরকার গঠিতই হতো না বলে উল্লেখ করেছেন তিনি। স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে নতুন বিতর্কে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশের পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে, আর বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতারা না থাকলে এই সরকারই গঠিত হতো না। মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয় যা বলা হচ্ছে সেটিও সঠিক নয়। মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়কে উপদেষ্টা জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই এখানে বাস্তবায়ন করেছেন। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। এটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল, এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে যাদের বলা হয়েছে, সম্মান মর্যাদায় তারা মুক্তিযোদ্ধাদের সমানই থাকবেন। সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অনুরোধে শুধুমাত্র নামের পরিবর্তন করা হয়েছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ওরা এখানে আন্দোলন করছে। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করবে। দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। ইসি সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান ইসি মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। নীতিগত সিদ্ধান্ত এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ এন্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা অনুমতি পাবেন। জাতীয় নাগরিক পার্টির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরের দলের পার্টি অফিসে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং এর বিষয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আর এ সময়
আপনার অনুদান আগামীর বাংলাদেশ এই শিরোনামে দলের আর্থিক নীতিমালা ঘোষণা করা হয়। নাহিদ ইসলাম বলেন, সামগ্রিক আয় ব্যয় প্রতি বছর প্রকাশ করবে এবং নির্বাচন কমিশনে তা প্রদান করা হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো, তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটা আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়াতে করাতে চাচ্ছি এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব প্রদান করব। গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন গ্রহণ করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গণভবনে র্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে রাজধানীর 3টি স্পটে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীর বর্ণনা ও সরেজমিন আয়নাঘর দেখে আবেগ আপ্লুত হন সরকার প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এটা বীভৎস দৃশ্য। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশে আছে এমন অনেক কথিত আয়নাঘর। গুমের এসব অভিযোগ তদন্তে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। কমিশনের প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি নিয়ে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে। স্যার বলেছেন, এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু। বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরো বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। আপনারা দেখেছেন যে 1850টা কেসের মধ্যে 1350টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রেস উইং ব্রিফিংয়ে আরও জানায়, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশও করা হয়। এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 9 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের যুক্তরাজ্য সফরে যাবেন। 10 থেকে 13 জুন দ্বিপক্ষীয় সফর শেষে 14 তারিখ দেশে ফিরবেন তিনি। 12 জুন প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করবেন। আর সেই সাথে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরের পর্দা উত্থাপন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম। ট্রেড ওরা ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে, ইকো সেটা দিচ্ছে। এবং আপনারা জানেন যে 2026 সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের কারো সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। গুলশানে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে কম বরাদ্দ হতাশাজনক। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি,
তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না, বরঞ্চ উল্টো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম দেয়া হতাশাজনক বলে মনে করে বিএনপি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে দলটি। বলেন, বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ক্ষমতায় গেলে অর্থনীতি পুনর্গঠন ও দেশে মানুষের জীবনমান উন্নয়নে রূপরেখা তুলে ধরে বিএনপি। আমির খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। 18 মাসের মধ্যে করা হবে 1 কোটি মানুষের কর্মসংস্থান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই সময় মতো ট্রেন ছেড়ে গেলেও যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছে বাস মালিকরা। আর যথাসময়ে বাস না ছাড়ায় কাউন্টারগুলোতেও সৃষ্টি হয় দীর্ঘ লাইন। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় দেখা দেয় বাস সংকট, আর এতে অসন্তুষ্টি জানায় যাত্রীরা। চলে, খুব ভালো লাগে। ঈদ করতে যাচ্ছি, দেশের বাড়িতে যাব, অনেক মজা হবে। টিকিট যে কাটছি, টিকিট কাটতে খুব কষ্ট হয়েছে অনলাইনে। পরিবারের সবার সঙ্গে একসাথে মিলে ঈদ করতে পারবো। ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষের স্রোত এখন সদরঘাটে, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বজরুল আলম। যুক্ত হচ্ছি শাওনের সঙ্গে। শাওন, সদরঘাটের চিত্র কেমন দেখছেন? নৌপথে ঈদ যাত্রা কেমন? মানুষের ভোগান্তি কি চরমে পৌঁছেছে, না ঈদ যাত্রা এখন পর্যন্ত ঠিকঠাক আছে? ধন্যবাদ নাফিসা। মুসলমান সর্বোচ্চ ধর্মীয় উৎসব, দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে কেন্দ্র করে কিন্তু আজ থেকেই ঘরমুখ মানুষ যারা ঢাকায় কর্মজীবী মানুষ রয়েছেন তারা তাদের আত্মীয় পরিজনদের সাথে ঢাকার বাইরে যাচ্ছেন এই ঈদকে কেন্দ্র করে। আমরা জানি যে আগামী 10 দিন পর্যন্ত কিন্তু ঈদ উল আজহার যে ছুটি, সেই ছুটি রয়েছে। তাই এবারও ঈদ উল ফিতরের মতো একটি বাড়তি ছুটি পাওয়া গেছে। আমরা দেখছি যে সড়ক এবং রেলপথের পাশাপাশি কিন্তু দক্ষিণাঞ্চলের যেসব মানুষ রয়েছেন তারা লঞ্চ নৌযানে করে তাদের বাড়িতে ফেরেন প্রতিবারের মতো। এবারও আমরা এর ব্যতিক্রম দেখছি না, যদিও পদ্মা সেতু হওয়ার কারণে এই ঢাকা সদরঘাটে যে চিরাচরিত ভিড় থাকে সেই ভিড় কিন্তু অনেকটাই কম আজকে। তবে এখানকার বিএডব্লিউটি কর্তৃপক্ষ বলছেন যেহেতু আগামীকালকে থেকে ছুটি শুরু হবে, সেই কালকে থেকে হয়তো ভিড়ের পরিমাণ একটু বাড়তে পারে। আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত মোট 54টি লঞ্চ এসেছে বিভিন্ন জায়গা থেকে এই সদরঘাটে, এবং 44টি লঞ্চ এখন পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে চলে গেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। সহকর্মী বজরুল আলম শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এরই সঙ্গে সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে স্যাভলনের সৌজন্যে কোরবানির হাট আপডেট। জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে গরু ও ছাগল। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ঢুকছে কোরবানির পশু। হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে গরু বিক্রির পরিমাণ। রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যাও বাড়ছে। 5 ও 6 তারিখ সবচেয়ে বেশি গরু ও ছাগল বিক্রির আশা করছেন ব্যাপারীরা। রাস্তায় চাঁদাবাজি না থাকায় এবছর গরু ছাগলের দাম সহনীয় থাকার আশা করছেন তারা। উনিরা ঘুরতেই থাক আর আমরা দেখতেই থাকি, এর মধ্যে গরু ফুরা যাবো, উনিরা দড়ি মরি নিয়ে বাড়তে দেওয়া লাগবে। এখানে 5টা গরু লয়ে আইছে আজকে 3 দিন, একটাও বিক্রি করি নাই। আর সব মূলায় মনে করেন যে মানে কিনার থেকে অর্ধেক দাম। এখনো সামনে 2 দিন আছে,
আশা করছি হয়তো যদি কাস্টমার নামে তাহলে হয়তো যদি মানে বাজার ভালো হলেও হতে পারে। তবে ক্রেতারা বলছেন গরুর দাম কিছুটা বেশি, হাতে এখনো সময় থাকায় ব্যাপারীরা গরু ছাড়ছেন না বলে অভিযোগ তাদের। ব্যাপারী যারাই গরু আনছে তারা চিন্তা করতেছে কিভাবে বেশি দামে যার চিন্তায় থাকে আর কি। গত 2 দিন আগে আসছিলাম, তখন যেরকম বলছে এই মুহূর্তে ওরা বেচার আশায় দাম চাচ্ছে। তো আশা করি যে বাজারটা মানে একটা ন্যাচারাল বাজার থাকবে। যেটা হয়তো বা 2 লাখ হলে ঠিক আছে, ওটা এখনো 3 লাখ চায়, এরকম তারা উল্টা একটু চাই প্রথম দিকে। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের এখানে র্যাব, পুলিশ, বিজেপি তারা সংরক্ষণে আছে। অলরেডি আমাদের বুথ আছে, বুথে তারা বসে আছে এবং জালটাকে শনাক্তকরণের মেশিন আছে। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুবাইরসানি, নিউজ 24, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটি নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের ওপর। বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলেই এটি বাস্তবায়ন সম্ভব, আর 2 দেশ সম্মতি দিলে জাতিসংঘ এতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, আগামী জাতীয় নির্বাচনে ইসিকে সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ, তবে নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে। Formal legal issue, and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support. We are obviously supporting the Election Commission on the technical side. But it's, and I use that word very specifically because it's technical support based on a formal request from the government. এ পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির। সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। নেত্রকোনার দুর্গাপুর বিজয়পুর সীমান্ত দিয়ে অন্তত 40 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশকারী 3 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে রাতে আবারও প্রায় অর্ধশত বাংলাদেশি নাগরিককে বিজয়পুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে বাধ্য করা হয়। আর এ সময় বেশ কজন বিভিন্নভাবে পালিয়ে গেলেও 32 জন নাগরিককে বিজিবি ও 8 জনকে সেনাবাহিনী আটক করে। 40 জনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে আটক বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু। অর্থ বাণিজ্য সংবাদ। অবৈধভাবে 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও মিথ্যা রিপোর্ট প্রদানের মাধ্যমে 2021 সালের 1 মার্চ থেকে 2024 সালের 17 নভেম্বর পর্যন্ত ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে কাগজি মুদ্রাস্থিতির চেয়ে 645 কোটি 47 লাখ 10,758 টাকার বেশি ই মানি ইস্যুপূর্বক উক্ত টাকা অনুমোদনহীন 41টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনিতে মুখরিত এখন মিনা নগরী। বিশ্বের লাখো হজযাত্রী মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের প্রথম দিনের কার্যক্রম পালন করছেন। আর এরপর আরাফাতের ময়দানে মূল পর্ব, মুজদালিফায় রাত্রি যাপন এবং শয়তানকে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে হজ। বিশ্বের 160টি দেশের প্রায় 18 লাখ মুসলমান পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে। বুধবার ফজর নামাজের পর থেকে মুসল্লিরা মিনায় জামায়াত হয়েছেন। সেখানে রাত যাপন শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে অবস্থান, একত্রে জোহর ও আসর নামাজ আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের প্রধান কার্যক্রম।
সূর্যাস্তের পর আরাফাত থেকে মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করবেন। এরপর 10 জিলহজ মিনায় ফিরে হাজিদের 3টি গুরুত্বপূর্ণ আমল করতে হবে: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি এবং মাথা মুন্ডন। আল্লাহর কাছে দোয়া চাইতে আসছি দেশের জন্য, জনগণের জন্য। এরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরদিন 11 জিলহজ আবার শয়তানকে পাথর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের ফরজ আমল শেষ করবেন হাজিরা। মিনার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আমরা 18টা টিম গঠন করেছি। হজ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি প্রশাসন। হজের অনুমতি ছাড়া কেউ যেন হজে অংশ নিতে না পারেন সেই জন্য চলছে তল্লাশি ও নসুক কার্ড যাচাই। এই পর্যন্ত অনুমতি না থাকায় 2,70,000 মুসল্লিকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হজ পালনে এসে মৃত্যু হয়েছে 17 বাংলাদেশি হজযাত্রীর। হজ শেষ হবে 12 জিলহজ রোববার। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। দর্শক, আর এই ছিল এখনকার মতো এই সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।